আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক সোসাইটির যারা বর্তমান ডাক্তার এবং যারা নবীন চিকিৎসক বা ছাত্র, নবীন এবং প্রবীণ যারা আমাদের এই লাইভ সেশন শুনবেন, সবাইকে আমাদের হোমিওপ্যাথি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হোমিওপ্যাথি বাংলাদেশ বরাবরই হোমিওপ্যাথিক সমাজের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের যেই সংবিধান, হোমিও সংবিধান, অর্গান অফ মেডিসিনের নিয়মিত ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছি। আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম, ওনার কণ্ঠে আমরা এবং ওনার আলোচনা আমরা শুনবো। আমরা ইতিপূর্বে অর্গাননের 1 এবং 2 অনুচ্ছেদের আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আজকে আমরা তার পরবর্তী আলোচনা শুরু করতে যাচ্ছি। আফজাল ভাই, আপনার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অর্গান অফ মেডিসিন নিয়ে পড়াশোনা করছি। হোমিওপ্যাথিক চিকিৎসার সংবিধান গ্রন্থ, হোমিওপ্যাথিক চিকিৎসার মৌলিক ফান্ডামেন্টাল ফিলোসফির গ্রন্থ অর্গান অফ মেডিসিন, যেখান থেকে আমরা চিকিৎসার সকল ফান্ডামেন্টাল মৌলিক নীতিমালা গ্রহণ করে থাকি এবং চিকিৎসার বিধি নিষেধের জায়গা থেকে সর্বোচ্চ জায়গায় যে পুস্তকটিকে আমরা বিবেচনা করে থাকি তা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। আমরা ধারাবাহিকভাবে অর্গানন অফ মেডিসিনের উপলব্ধি করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা অর্গানন অফ মেডিসিন গ্রন্থের অ্যাফোরিজম বা অনুচ্ছেদ 3 থেকে আমরা পড়াশোনা করব। ইতিপূর্বে আমরা 1, 2 এবং ইন্ট্রোডাকশন সম্পর্কিত আলোচনা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করেছি। 3 নম্বর অ্যাফোরিজমে একজন চিকিৎসক মৌলিকভাবে যে বিষয়গুলোতে সুস্পষ্ট নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করা উচিত, যে বিষয়গুলোতে একজন চিকিৎসকের জ্ঞান থাকা অবশ্য কর্তব্য, বাধ্যতামূলক, সেই বিষয়গুলো নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী, হোমিওপ্যাথির ফাদার বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান উল্লেখ করেছেন। 3 নম্বর অ্যাফোরিজমে মূলত আমাদেরকে বলা হয়েছে চিকিৎসায় যার চিকিৎসা করা হবে তার রোগ সম্পর্কে সুস্পষ্ট নির্ভেজাল একটা জ্ঞান অর্জন করতে হবে। মোট কথা হচ্ছে পূর্ব থেকেই আমাদের রোগ সম্পর্কিত জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। যখন আমরা রোগীর চিকিৎসা করতে যাব, রোগীর চিকিৎসা করতে গিয়ে যেন আমরা রোগ বিষয়টাকে উপলব্ধি করতে পারি, বিশুদ্ধভাবে রোগ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নিয়ে কাজ করতে পারি, সেই বিষয়টা এখানে প্রথম শর্ত হিসেবে আমাদেরকে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান আরোপ করেছেন। আমরা অ্যাফোরিজমের ভাষায় যদি পড়ি, এখানে বলা আছে, if the physician clearly perceives what is to be cured in disease,
That is to say, in every individual case of disease, knowledge of disease. প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র ইউনিক মানুষ আমাদের কাছে যখন আসে, প্রতিটা রোগীকে আমরা স্টাডি করব এবং প্রতিটা রোগীর ইন্ডিভিজুয়াল কেস, ইন্ডিভিজুয়াল ডিজিজ নিশ্চিতভাবে আইডেন্টিফাই করব, যে বিষয়টাকে স্যামুয়েল হ্যানিম্যান ইন্ডিভিজুয়াল অবজারভেশনের মাধ্যমে বের করার পরামর্শ দিয়েছেন। আর এই বিষয়টাকে আমরা নলেজ অফ ডিজিজ হিসেবে বলে থাকি, এবং বলা হয়েছে ইফ হি ক্লিয়ারলি পারসিভ হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন। তারপর বলা হয়েছে রোগ সম্পর্কে যখন আমরা জানব, তারপর একটা মেডিসিনের আরোগ্য ক্ষমতা কি, মেডিসিনের নিজস্ব কিউরেটিভ পাওয়ার কি আছে, এই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে। দ্যাট ইজ টু সে, ইন ইন্ডিভিজুয়াল মেডিসিন, নলেজ অফ মেডিসিনাল পাওয়ার, মেডিকেল পাওয়ার। প্রতিটা মেডিসিনকে আলাদাভাবে স্টাডি করতে হবে, প্রতিটা মেডিসিনের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি কি, রোগ আরোগ্যকারী ক্ষমতা কি আছে, যাকে নলেজ অফ মেডিসিন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এ বিষয়ে অবশ্যই একজন চিকিৎসকের জ্ঞান থাকতে হবে। And if he knows how to adapt according to clearly defined principles, এবং সুনির্দিষ্ট দর্শন, নীতিমালা, আদর্শ অনুসারে কিভাবে একটি রোগীর চিকিৎসা করতে হবে, মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। What is curative in medicine to what he has discovered to be undoubtedly morbid in the patient, এবং এই রোগ আরোগ্যকারী মেডিসিন সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে so that কি বলছে, দ্য রিকভারি মাস্ট এনশিওর, রোগ আরোগ্য করার ব্যাপারে নিশ্চিত একটা জায়গা তৈরি করতে হবে, মেডিসিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, মেডিসিনের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, রোগের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ইন্ডিভিজুয়াল মেডিসিন এবং ইন্ডিভিজুয়াল পেশেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে রোগ আরোগ্যের যে জায়গা সেটাকে বের করতে হবে। টু অ্যাডাপ্ট ইট as well in respect to the suitability of the medicine most appropriate according to its mode of action to the case before him, এবং এই মেডিসিনের যত রকমের অ্যাকশন মেকানিজম আছে বা মেডিসিনের প্রয়োগ পদ্ধতি আছে, মেডিসিনকে সর্বোচ্চ বিশুদ্ধভাবে, নিরাপদভাবে, ইফেক্টিভলি, কার্যকরীভাবে অ্যাপ্লাই করার জন্য যা কিছু আছে সে সম্পর্কে যখন তিনি স্পষ্ট জ্ঞান অর্জন করবেন, যেখানে ঔষধ নির্বাচন, ঔষধ প্রয়োগ পদ্ধতি সবগুলো এখানে বলা আছে, অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে অ্যাকর্ডিং টু ইটস মোড অফ অ্যাকশন টু দ্য কেস বিফোর হিম। তার সামনে যে রুগীটা আছে, যে কেসটা আছে, এই কেসটাকে সামনে নিয়ে সমন্বয় করে, অ্যানালাইসিস করে প্রকৃত নির্বাচিত মেডিসিন কি হবে, এবং অ্যাজ অলসো ইন রেসপেক্ট টু দ্য এক্সাক্ট মোড অফ প্রিপারেশন অ্যান্ড কোয়ান্টিটি অফ ইট রিকোয়ার্ড, এবং মানে রোগী অনুসারে, মেডিসিন অনুসারে প্রপার ডোজ, মাত্রা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কি মেডিসিন হবে, মাত্রা কি হবে, পোটেন্সি কি হবে ইত্যাদি বিষয়। অ্যান্ড দ্য প্রপার পিরিয়ড ফর রিপিটিং দ্য ডোজ, মাত্রার সাথে যে কথাটা বলা আছে, রিপিটিং এর ব্যাপারে স্পষ্ট উপলব্ধি বা জ্ঞান থাকা জরুরি, মেডিসিনটা কত সময় পর পর দিতে হবে, কতটুকু দিব, কত পোটেন্সিতে দিব ইত্যাদি বিষয় যেগুলো বলা হয়েছে। If finally he knows the obstacle to recovery in each case and is aware how to remove them, এবং তিনি যখন ফাইনালি চূড়ান্তভাবে রোগ আরোগ্য করতে গিয়ে মেডিসিন অ্যাপ্লাই করা হলো, রোগ চিহ্নিত করা হলো, ঔষধ নির্বাচন করা হলো, প্রপার ডোজ, পোটেন্সি, রিপিটেশন ঠিকঠাক রাখা হলো, তারপরও রোগ আরোগ্য নাও হতে পারে। কারণ কারণ রোগ আরোগ্য পথের অনেকগুলো বিপত্তি, বাধা থাকতে পারে, যা শুধুমাত্র ঔষধ নির্বাচন এবং ঔষধ প্রয়োগের মধ্য দিয়েই ওভারকাম করা যায় না। এজন্য বলা হয়েছে চূড়ান্তভাবে ঔষধ প্রয়োগ করলেও, ওষুধ প্রয়োগ করার পূর্বেই তিনি রোগ আরোগ্যের যত রকমের বাধা আছে, বাহ্যিক বা আভ্যন্তরীণ, এক্সটার্নাল, ইন্টারনাল, ভিজিবল অথবা ইনভিজিবল,
মেটেরিয়াল অথবা ইমেটেরিয়াল, বস্তুগত অবস্তুগত, ভিতরগত বাহিরগত যত বাধা বিপত্তি থাকবে, যে বিষয়গুলোর কারণে চিকিৎসার গতি নষ্ট হতে পারে, মেডিসিনের অ্যাকশন নষ্ট হতে পারে, আরোগ্য ক্ষমতা নষ্ট হতে পারে, অথবা রোগীর প্রকৃত আরোগ্যের যে জায়গাটা সে পর্যন্ত পৌঁছাতে আমরা ব্যর্থ হতে পারি। এই বাধা বিপত্তিগুলি সম্পর্কে আমাদেরকে স্পষ্ট সতর্ক থাকতে হবে, স্পষ্ট জ্ঞান থাকতে হবে। সো দ্যাট কেন থাকতে হবে? সো দ্যাট দ্য রিস্টোরেশন মে বি পার্মানেন্ট, যেন আপনার চিকিৎসা রোগীটাকে একটি সুস্থ, সুন্দর, পার্মানেন্ট, স্থায়ী আরোগ্য দিতে পারে। দেন হি আন্ডারস্ট্যান্ডস হাউ টু ট্রিট জুডিশিয়ালি অ্যান্ড রেশনালি। আর এর মধ্য দিয়ে তিনি প্রকৃতপক্ষে বুঝতে পারবেন যে কিভাবে যৌক্তিকভাবে এবং নিয়ম নীতির আলোকে রোগীটাকে চিকিৎসা করা যাবে। অ্যান্ড হি ইজ এ ট্রু প্র্যাকটিশনার অফ দ্য হিলিং আর্ট, এবং তিনি একজন প্রকৃত চিকিৎসক বা প্রকৃত প্র্যাকটিশনার এই হিলিং আর্ট বা চিকিৎসা কৌশলের। এখানে সার্বিকভাবে আমাদেরকে স্যামুয়েল হ্যানিম্যান ফান্ডামেন্টাল নলেজ এর ইঙ্গিত দিয়েছেন। আমাদেরকে যে বিষয়টা প্রথমেই বলেছেন, রোগ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে। এখন এই রোগ সম্পর্কিত জ্ঞান, নলেজ অফ ডিজিজ, এই কথাটা যখন আংশিকভাবে পড়া হয়, পার্শিয়ালি পড়া হয়, তখন সাধারণত ডাক্তার জেমস টাইলার কেন্ট ওনার লেকচারে বলেছেন যে সাধারণত তখন আমরা বুঝি এটাই যে স্যামুয়েল হ্যানিম্যান যে কথা বলেছেন এই কথা তো ইতিপূর্বে পৃথিবীর অনেক চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করা তো জরুরি, এটা তো একদম নতুন কিছু নয়, এটা নিয়ে তো খুব বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, কারণ রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এটা তো সিম্পল বিষয়। কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান পরবর্তী অ্যাফোরিজমগুলোতে যে বিষয়গুলো ক্লিয়ার করেছেন, এবং একই অ্যাফোরিজমে আজকে আমরা যে 3 নাম্বার অ্যাফোরিজম পড়ছি, এই অ্যাফোরিজমে যে বিষয়টা বলেছেন যে রোগটাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এবং প্রতিটা রোগীকে, প্রতিটা ব্যক্তিকে আলাদা করে স্টাডি করে স্বতন্ত্র রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো এখান থেকে ইন্ডিভিজুয়াল স্টাডি করার মাধ্যমে ইন্ডিভিজুয়াল টাইপ অফ ডিজিজ, যে কথাটা, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যানের ফিলোসফি অনুসারে, দর্শন অনুসারে, হোমিওপ্যাথির সামগ্রিক আমরা যে লেখাগুলো দেখি সেখান থেকে আমরা বুঝতে পারি যে প্রচলিত ধারণার রোগ সম্পর্কিত জ্ঞান এবং হোমিওপ্যাথিক ধারণার রোগ সম্পর্কিত জ্ঞানের মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। প্রচলিত ধারণায় প্রতিটা রোগ নির্দিষ্ট একটা অর্গানের সাথে জড়িত থাকে, নির্দিষ্ট একটা প্যাথোলজিক্যাল ডিসকাশনের সাথে জড়িত থাকে। প্রতিটা রোগের সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরি থাকে, এবং সেই কমন ক্যাটাগরির আলোকে রোগীদেরকে ক্লাসিফিকেশন না করে জাস্ট রোগকে ক্লাসিফিকেশন করা হয়, এবং একই সময়ে 10টা একই টাইপের প্যাথোলজিক্যাল সেম রোগ হিসেবে চিহ্নিত করা হয়। 10 জন রোগী, একই প্যাথোলজি, সেম রোগ ধরা হয়। প্রচলিত ডেফিনিশন অনুসারে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই 10 জনের একই প্যাথোলজি, একইভাবে চিহ্নিত হয়েছে, সুতরাং 10 জনের সেম রোগ। কিন্তু হোমিওপ্যাথিক্যালি যখন আমরা স্টাডি করব, এর অর্থ হচ্ছে প্রত্যেকটা রোগীকে ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হবে। তিনি শান্ত, তিনি রাগী, তিনি সাহসী, তিনি ভীতু, তিনি শীতকাতর, তিনি গরম কাতর, তিনি এরকম মিষ্টি পছন্দ করেন, তিনি টক পছন্দ করেন। তার রোগের সাথে আরো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক পিকুলিয়ার আনকমন যে সিমটমস গুলো আছে সেগুলোকে যখন আমরা সমন্বয় করব, এভাবে দেখা যাবে যে একই নামের রোগ, একই প্যাথোলজির রোগ, প্রত্যেকটা রোগীর এই ভিন্ন ভিন্ন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে রোগীর যেই আমরা কেস টেকিং করে থাকি, অবজারভেশন করে থাকি, সেগুলো ভিন্ন একটা টাইপ হয়ে যায়, ভিন্ন একটা প্ল্যাটফর্ম দাঁড় হয়ে যায়, ভিন্ন একটা কি বলে বিবরণী তৈরি হয়ে যায়। তো স্যামুয়েল হ্যানিম্যান মূলত ইন্ডিভিজুয়ালি প্রতিটা রোগীকে
স্টাডি করতে হবে, ইন্ডিভিজুয়ালি রোগীর জ্ঞান অর্জন করতে হবে, রোগের জ্ঞান অর্জন করতে হবে, এই কথাটার মধ্য দিয়ে আমাদেরকে ক্লিয়ার করেছেন প্রচলিত ধারণার রোগ সম্পর্কিত জ্ঞান এবং স্যামুয়েল হ্যানিম্যান এর নির্দেশিত রোগ সম্পর্কিত জ্ঞান আসলে এক নয়, এটা আলাদা, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। এবং এই পার্টে এসে অর্গানন অফ মেডিসিনকে যথেষ্ট মিস ইউজ করা হয়, মিস এক্সপ্লেন করা হয়। এখান থেকেই আমরা সাধারণত রেফারেন্স দিয়ে থাকি যে এখানে বলা হয়েছে রোগ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে, সুতরাং রোগের নাম জানতে হবে, রোগের নাম ভিত্তিক চিকিৎসা করতে হবে। আসলে স্যামুয়েল হ্যানিম্যান এই কথা এখানে মোটেও বলেন নাই। এখানে ইন্ডিভিজুয়ালি স্টাডি করে রোগীকে চিনতে হবে, রোগটাকে চিনতে হবে। এবং পরবর্তী সামনের দিকের যে অ্যাফোরিজমগুলো আছে, আমরা যদি সামনের দিকে অ্যাফোরিজমগুলো পড়ি, আমরা তখন বুঝতে পারবো যে প্রত্যেকটা রোগীকেই স্যামুয়েল হ্যানিম্যান ইউনিক পেশেন্ট বলেছেন। আর এই প্রত্যেকটা রোগীর সামগ্রিক লক্ষণ সমষ্টি যা আসবে, যার মধ্য দিয়ে তাকে ইন্ডিভিজুয়ালি আমরা অবজারভেশন করতে সক্ষম হব, সেই লক্ষণ সমষ্টিকে একসাথে আমরা যখন লিখব, টোটালিটি অনুসারে আমরা যখন একটা কেস টেকিং করব, টোটালিটি অনুসারে যখন আমরা মেডিসিন অ্যাপ্লাই করব, টোটালিটি অনুসারে যখন আমরা মেডিসিনের রিপিটেশন, ডোজ, পোটেন্সি নির্ধারণ করব, তখনই হোমিওপ্যাথিক্যালি ইন্ডিভিজুয়ালি তাকে চিকিৎসা করা হয়েছে মর্মে গ্রহণ করা হবে। কমনলি 10 জন একই নামের রোগীকে একই মেডিসিন দেওয়া, একই টাইপের পোটেন্সি দেওয়া, একই রিপিটেশন করা, এটা হোমিওপ্যাথিতে নট অ্যালাউড। এই বিষয়টাকেই এখানে ক্লিয়ার করা হয়েছে এবং সামনের দিকের অ্যাফোরিজমগুলো যখন আমরা পড়ব, সেখানে আরো বেশি স্পষ্টভাবে আমরা উপলব্ধি করতে সক্ষম হব স্যামুয়েল হ্যানিম্যানের কমপ্লিট হোমিওপ্যাথিক শিক্ষার ফান্ডামেন্টাল এবং অন্যতম একটি বিশেষ নির্দেশনার যে জায়গা, ফান্ডামেন্টাল যে শিক্ষা, সেটা হচ্ছে রোগীদেরকে ইন্ডিভিজুয়ালি চিকিৎসা করতে হবে, ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হবে। একজন রোগীর সাথে আরেকজন রোগীর রোগের নামানুসারে, রোগের প্যাথোলজি অনুসারে আয়োনিয়া দিচ্ছি, কারো সিমটম অনুসারে আমরা রাস্টক্স দিচ্ছি। যিনি নড়াচড়া করতে পছন্দ করেন বা নড়াচড়া করলে যিনি আরাম বোধ করেন, তাকে আমরা রাস্টক্স দিচ্ছি। যিনি নড়াচড়া করলে রোগ বেড়ে যায়, যার সাথে অন্যান্য সিমটমস থাকবে, আমি জাস্ট উদাহরণের জন্য বলা, তো যখন এরকম নড়াচড়া করলেই সমস্যা বেড়ে যাবে, তখন আমরা তাকে ব্রাইনিয়া দিচ্ছি। তা যার মধ্যে রোগের ব্যাপারে কোনো সেন্সিটিভিটি নাই, অনুভূতি নাই, অনুভূতি শূন্য হয়ে যিনি পড়ে আছেন, তাকে আমরা হয়তো ওপিয়াম দিচ্ছি বা স্টেমোনিয়াম দিচ্ছি। যিনি প্রচন্ড শান্ত, ভদ্র, মার্জিত, যিনি খুব নরম, অল্পতেই কান্না করেন, তাকে আমরা পালসিরিলা দিচ্ছি। যিনি অল্পতেই অ্যাগ্রেসিভ হচ্ছেন, খিটখিটি মেজাজ হচ্ছেন, তাকে আমরা নাক্সবোম দিচ্ছি। যিনি প্রচন্ড সাহসী, তাকে আমরা হয়তো স্টেমোনিয়াম বা হিপারসালফার বা এরকম টিউবারকিউলিনামের দিকে আমরা চিন্তা করছি। যিনি প্রচন্ড ভীতু, তাকে আমরা হয়তো ক্যালকিরাকার বা লাইকোপোডিয়াম বা এরকম টাইপের মেডিসিন দিচ্ছি। যিনি প্রচন্ড নোংরা, পরিচ্ছন্নতায় অবহেলা করেন, তাকে সাধারণত আমরা সালফার দিচ্ছি বা সুরিনাম দিচ্ছি বা এই টাইপের মেডিসিন দিচ্ছি। যিনি প্রচন্ড পরিচ্ছন্ন, পরিষ্কার থাকতে চান, তাকে আমরা সাধারণত কি দিচ্ছি, কার্সিনোসিনাম দিচ্ছি, আর্সেনিক অ্যালবাম দিচ্ছি। এই যে ক্লাসিফিকেশন গুলো আমরা কেন করছি, কারণ রোগের নাম বা প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষায় প্যাথোলজির ডিফিনেশন অনুসারে, প্যাথোলজিক্যাল রিপোর্ট অনুসারে আমাদের রোগীগুলোকে কমন একটা জায়গায় রাখতে পারলেও সামগ্রিকভাবে যখন আমরা রোগীটাকে স্টাডি করি, শুধুমাত্র তার এই মেটেরিয়াল এবং যান্ত্রিক সিমটমসের উপর ডিপেন্ড না করে, যখন আমরা তাকে ইউনিক দৃষ্টিভঙ্গি থেকে অবজারভেশন করি, স্টাডি করি, তার ডাইনামিক সিমটমসগুলোকে আমরা বের করে নিয়ে আসি, তখন এই ডাইনামিক সিমটমসগুলো এবং অর্গান অফ মেডিসিন বা ফিলোসফির অন্যান্য অ্যাফোরিজম অনুসারে, অন্যান্য শিক্ষা অনুসারে আমরা যখন সেগুলোকে ইভ্যালুয়েশন করি, সে জায়গা থেকে যখন আমরা শ্রেণীবিন্যাস করি, তখন দেখা যায় যে প্রতিটা রুগী আসলে আলাদা। রোগের নামের কারণে একসাথে 10 জন রুগীকে সেম মেডিসিন আমরা দিতে পারছি না। নাম সেম, প্যাথোলজি সেম, রিপোর্ট সেম, কিন্তু মেডিসিন ভিন্ন। কেন হচ্ছে এটা? কারণ ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হবে, ইন্ডিভিজুয়ালি স্টাডি করছি, সিমটমস টোটালিটি ইন্ডিভিজুয়াল হচ্ছে। এই কথাটা খুব গুরুত্ব সহকারে স্যামুয়েল হ্যানিম্যান এখানে উল্লেখ করেছেন এবং এই কথার উপর ভিত্তি করে টোটাল অর্গান অফ মেডিসিনের পরবর্তী আলোচনাগুলো এসেছে। তো এই জায়গাটাকে আমরা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, এই জায়গাটাকে ক্লিয়ারলি আমরা উপলব্ধি করতে হবে। রোগের জ্ঞান অর্জন করা প্রচলিত ধারণার জ্ঞান অর্জন সম্পর্কিত জ্ঞান নয়, হোমিওপ্যাথির
ভিন্ন দর্শন, ভিন্ন স্টাইল, ভিন্ন কনসেপ্ট থেকে স্যামুয়েল হ্যানিম্যান যেটা বলেছেন সেটাকে আমাদেরকে বুঝতে হবে, সেই অনুসারে আমাদেরকে কাজ করতে হবে, সেই অনুসারে আমাদেরকে অগ্রসর হতে হবে। তারপর আমরা অলরেডি যে আলোচনা করলাম, তারপর আমরা রোগ সম্পর্কিত জ্ঞান অর্জনের ব্যাপারে যখন স্পষ্ট হয়ে যাব, আমরা সজ্ঞানে যখন রোগীকে ইন্ডিভিজুয়ালি স্টাডি করব, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রোগীকে টোটালিটির ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশন করব, তারপর হচ্ছে যে আমরা প্রতিটা মেডিসিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে মেডিসিনগুলোকে আমরা প্রুভিং করব, মেডিসিনগুলোকে আমরা প্রুভিং করার পরে মেডিসিনগুলো নিয়ে যখন আমরা ওয়েল প্রুভড সিমটমস টোটালিটি পাবো, সেই ওয়েল প্রুভড সিমটমস টোটালিটি অনুসারে মেডিসিনগুলোকে আবার সেখানে আলাদা করতে হবে। সেখানে কোন মেডিসিন কোন রোগে কোন প্যাথোলজিতে কাজ করে এটাকে নির্দিষ্টকরণ করা হোমিওপ্যাথিতে আসলে ফান্ডামেন্টাল কাজ না। এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, ক্লিনিক্যাল অবজারভেশনের ভিত্তিতে, ক্লিনিক্যাল দীর্ঘদিনের অভিজ্ঞতার মূল্যায়নে আমরা যদি একটা মেডিসিনকে ক্লিনিক্যালি ক্লাসিফিকেশন করি যে এই মেডিসিনটা এই রোগে কাজ করে, এই মেডিসিনটা এরকম রোগে কাজ করে, সেটা হতে পারে। কিন্তু এই বিষয়টাকে কিন্তু মেডিসিনের স্পষ্ট নির্ভেজাল জ্ঞান বলা হয় নাই, বরং একটা মেডিসিনের স্পষ্ট নির্ভেজাল জ্ঞান হচ্ছে এটা যে মেডিসিনটাকে প্রুভিং করার পরে, প্যাথোলজি ডেভেলপড হওয়ার আগে তার ফাংশনাল এবং সেন্সেশনাল যে লেয়ার আছে, তার অনুভূতি এবং কার্যগত স্ট্রাকচারে যে সিমটমস গুলো ডেভেলপ করবে, অনুভূতির সাথে সম্পৃক্ত যত সিমটমস প্রকাশিত হবে, ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মন খারাপ লাগতেছে, মন বিষণ্ণ লাগতেছে, এই যে ব্যাপারগুলো যেগুলো আপনি যান্ত্রিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন না, অথবা ব্যথাটা রাত্রে 12টায় বাড়তেছে, কষ্টটা বিকাল 4টায় বাড়তেছে, সকালে ঘুম থেকে ওঠার পরে মেজাজ বিষণ্ণ থাকে, রাত্রে হইলে মেজাজ ভালো থাকে, রাত্রে হইলে বাচ্চা খেলাধুলা করে, দিনে হইলে বাচ্চা চিৎকার করে, দিনে হইলে বাচ্চা দেখা যায় কি ঘুমায়, রাত্রে হইলে প্রচন্ড চিৎকার করে, কোথাও যাওয়ার আগেই অস্বস্তি লাগে, কোথাও যাওয়ার পূর্বেই ডায়রিয়া হয়, কোথাও যাওয়ার পূর্বেই তার অ্যাংজাইটি বেড়ে যায়। এই যে অনুভূতি, ফিজিক্যাল অনুভূতি, মেন্টাল অনুভূতি, দুই দিক থেকেই, আমার উদাহরণগুলো হয়তো মেন্টাল অনুভূতির দিকে বেশি গেছে, কিন্তু আপনি ফিজিক্যাল অনুভূতি, সেন্সেশনাল যে সিমটমস গুলো আছে সেগুলোকে আপনি মূল্যায়ন করতে হবে। তো সেগুলোকে মূল্যায়ন করলে এগুলো তো আপনি যন্ত্রের উপর ডিপেন্ড করতে পারবেন না। একজন রোগী যখন বলে যে আমার রাত 10টায় রোগের বৃদ্ধি ঘটে, এটাকে আপনি কখনোই আপনি কোনো রক্ত পরীক্ষা করে, এক্স-রে করে, স্ক্যানিং করে তার রোগটা ঠিক কোন টাইমে বৃদ্ধি পায় এটাকে আপনি নির্ধারণ করতে পারবেন না। রোগী যখন বলবে যে আমার বাথরুমে যাওয়ার পূর্বে পেটে একটা মোচড় দেই, এখন বাথরুমে যাওয়ার পূর্বে পেটে মোচড় দেই, বাথরুম থেকে আসার পরে পেট ব্যথা করে, বাথরুম থেকে আসার পরে 1 ঘন্টা পর্যন্ত পেট ব্যথা করে, বাথরুম থেকে আসার পরে 1 ঘন্টা পর্যন্ত তার হচ্ছে কি বলে পায়ুপথে জ্বালা করে, অথবা হচ্ছে যে রুদ্র থেকে আসার পরে তার মাথা ব্যথা করে, এই ব্যাপারগুলো তো যান্ত্রিক সিমটমস এর উপর, যান্ত্রিক আহ, কি বলে এক্সামিনেশনের উপর ডিপেন্ড করে না, বরং এগুলো হচ্ছে আপনার নিউট্রাল আনপ্রিজুডিসড অবজারভেশনের উপর ডিপেন্ড করে। এবং আপনি আসলে কি চাচ্ছেন, কোন বিষয়গুলো আপনার দরকার, কোন বিষয়গুলো আপনি নিয়ে আপনাকে কাজ করতে হবে, এই ব্যাপারে যখন আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন এগুলো আপনি খুঁজতে পারবেন। তো সুতরাং মেডিসিনকে যখন আমরা প্রুভিং করি, মেডিসিনকে প্রুভিং করার সময় আমরা শুধুমাত্র তার প্যাথোলজিক্যাল চেঞ্জকে চিহ্নিত করি না, এটা বরং সবচেয়ে পরের ব্যাপার। এটা বরং সবচেয়ে যতগুলো সিমটমস আছে এর ভিতরে আপনি আহ, যত জায়গায় মানে বিখ্যাত যত, আপনি ডাক্তার জেমস টাইলার কেন্টের কথা বলেন, তারপরে আপনি আমি হচ্ছে ডাক্তার ক্লিনিক্যাল কি বলে ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা যিনি লিখেছেন ডাক্তার ফেরিংটন, উনার মেটেরিয়া মেডিকা পর্যন্ত দেখলাম উনি, ডাক্তার ফেরিংটন কিন্তু ক্লিনিক্যাল সিমটমসকে গুরুত্ব দিয়ে লিখেছেন বইটা। তারপরও সেই বইয়ে লেখা আছে যে ক্লিনিক্যাল সিমটমস গুলো বা প্যাথোলজির সাথে রিলেটেড সিমটমস গুলোর মূল্য হোমিওপ্যাথিতে সবচেয়ে কম। ডাক্তার রজার মরিসন উনি যে বইটা লিখেছেন ডেস্কটপ গাইড, এই বইটাতে একদম প্রথম দিকে ভূমিকার দিকে বলা আছে যে ক্লিনিক্যাল সিমটমস গুলো বা প্যাথোলজির সাথে রোগের নামের সাথে রিলেটেড সিমটমস গুলোর মূল্য হোমিওপ্যাথিতে সবচেয়ে কম, ঔষধ নির্বাচনের ক্ষেত্রে এগুলোর ভ্যালু সবচেয়ে নিচে। তো তার অর্থ হচ্ছে যে এগুলোর মূল্য নাই এটা বলা যাবে না, তবে এগুলোকে মৌলিক জায়গায় মূল্যায়িত করা যাবে না। এই এই সিমটমস গুলোর আগে তার ডাইনামিক সিমটমস, যেগুলো ফাংশনাল এবং সেন্সেশনাল সিমটমস এর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, এবং যেই সিমটমস গুলো হচ্ছে ইউনিক
পার্সোনালিটি, ইন্ডিভিজুয়ালিটি, স্বতন্ত্র ব্যক্তি স্বাতন্ত্রিক লক্ষণ সমষ্টির চিত্র তৈরি করে যে লক্ষণগুলো, ওইগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে হচ্ছে যে মেডিসিনটাকে শিখতে হবে। তাহলে মেডিসিন প্রুভিং করার সময় তো আপনি এই বিষয়গুলোকে সবচেয়ে মূল্যায়ন করতে হবে। আপনার টার্গেট যখন আপনি বুঝতে পারবেন, তখন টার্গেট অনুসারে আপনি অবজারভেশন করতে পারবেন। তো এই জন্য মেডিসিনের প্রুভিং সিস্টেম, মেডিসিনের অ্যাপ্লাইং সিস্টেম, মেডিসিনের সিলেকশন সিস্টেম টোটালটাই কিন্তু ভিন্ন। অন্যান্য চিকিৎসা বিজ্ঞান থেকে হোমিওপ্যাথির জায়গাটা সম্পূর্ণ আলাদা। অনেক কিছুর সুপারফিশিয়াল সিমিলারিটি আছে, ভাষা ভাষা মিল আছে, কিন্তু হোমিওপ্যাথির যে নিজস্বতা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একদম নিজস্বতার জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে, এবং সেই জায়গাগুলো যদি আমরা বুঝতে না পারি, চিহ্নিত না করতে পারি, রোগ সম্পর্কিত জ্ঞান, মেডিসিন সম্পর্কিত জ্ঞানকে যদি আমরা প্রচলিত ধারণার সাথে একাকার করে ফেলি, আমরা যদি মনে করি যে রোগ সম্পর্কিত জ্ঞান মানে রোগের নাম চিহ্নিত করা, এবং আমরা যদি মনে করি মেডিসিন সম্পর্কিত জ্ঞান মানে হচ্ছে মেডিসিনটা কোন কোন প্যাথোলজিতে কাজ করে, কোন কোন নামের রোগে কাজ করে, সেই বিষয়ে যদি আমরা অধিকতর গুরুত্ব আরোপ করতে গিয়ে আমরা ফান্ডামেন্টাল জ্ঞান থেকে দূরে সরে যাই, তাহলে কিন্তু এই এফোরিজমের মৌলিক শিক্ষা, এফোরিজমের মূল যে নির্দেশনা, মূল যে নীতিমালা, প্রিন্সিপালস, সেটা আমরা আসলে উপলব্ধি করতে পারলাম না। আর উপলব্ধি না করতে পারলে, গুরুত্ব বুঝতে না পারলে সেটাকে এস্টাবলিশও করা যাবে না। সুতরাং এই বিষয়গুলোতে অবশ্যই আমরা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তারপর যে বিষয়গুলো বলা হয়েছে, রিপিটেশন করা, রিপিটেশনের ব্যাপারেও সেম। কারণ দেখা যায় কি, প্রত্যেকটা রোগ ইন্ডিভিজুয়াল হওয়ার কারণে আমরা যদি ভিন্ন ভিন্ন মেডিসিন নির্বাচন করি ইন্ডিভিজুয়াল সিমটমসের কারণে, সেখানে তো ভিন্ন ভিন্ন ডোজ পোটেন্সির ব্যাপার থাকে, কিন্তু একই মেডিসিনে যদি দেই, যে আমার 5 জন রোগীকে সিমটমস টোটালিটির আলোকে আমি নির্বাচন করেছি মেডিসিন, তার একই মেডিসিন ব্রায়োনিয়া দিলাম, একই মেডিসিন সালফার দিলাম, একই মেডিসিন 5 জন রোগীকে এমপালসিটিলে দিলাম, 5 জনকে কিন্তু সেম পোটেন্সিতে দেওয়া যায় না। কারণ রোগীটা ভিন্ন। প্রত্যেক প্রতি 5টা রোগী কি বলে, এখানে উপস্থিত 5টা রোগীকে আমি ভিন্ন ভিন্ন ভাবে অবজারভেশন করে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আমি বুঝতে পারলাম যে কারো ভাইটাল ফুডস লেভেল খুব স্ট্রং, কারো ভাইটাল ফুডস লেভেল খুব দুর্বল, কারো অ্যাডভান্স প্যাথোলজিক্যাল একটা কন্ডিশনে রোগটা চলে গেছে, কারো এখনো পর্যন্ত ডাইনামিক স্টেজে রোগটা রয়ে গেছে, কারো দেখা যাচ্ছে যে কি বলা যায়, আপনার সেন্সিটিভিটি তুলনামূলক কম, কারো সেন্সিটিভিটি অনেক বেশি। এইসব ব্যাপারগুলো বিবেচনা করে দেখা যায় কি, কাউকে ওষুধ সেম পোটেন্সিতেই আমরা দিতে পারি না। মানে কাউকে 30 দিতে হয়, কাউকে 200 দিতে হয়, কাউকে আমরা M1 থেকে শুরু করি, কাউকে আমরা M2 থেকে শুরু করি, বা 50 মিলিসিমেল অনুসারে M1 বা M2 সবাইকে দিয়ে শুরু করলেও কাউকে দেখা যায় যে আমরা একদিন পর পর দিচ্ছি, কোন রোগীকে আমরা প্রতিদিন 2 বেলা দিচ্ছি, কোন রোগীকে আমরা সপ্তাহে একবার দিতে হচ্ছে। এই যে ব্যাপারগুলো, ইন্ডিভিজুয়াল যে সেন্সিটিভিটি, ইন্ডিভিজুয়াল ভাইটাল ফোর্স, ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি, ইন্ডিভিজুয়াল প্যাথোলজি, ইন্ডিভিজুয়াল কি বলে তার রোগ সহ্য করার যে ক্ষমতা, এই ব্যাপারগুলোকে আমরা যখন স্টাডি করি, তখন আমরা বুঝতে পারি যে ঔষধের ডোজ, পোটেন্সি, মাত্রা এবং শক্তি আমরা ভিন্ন ভিন্ন ভাবে চিন্তা করতে হয়। সব রোগী কি একই ভাবে আমরা চিন্তা করতে পারি না। তো এই জন্য ঔষধের মাত্রা নির্বাচন করাও খুবই গুরুত্বপূর্ণ, এবং কত সময় পর পর আমরা দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যারা এই গ্রুপে, আমাদের এই রিসার্চ টিমে আমরা যারা কাজ করছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেন্টিসিমেল ইউজ করছি আমাদের এই রিমোট অ্যাপ্লিকেশন সিস্টেমে। আমরা রিমোট অ্যাপ্লিকেশন সিস্টেম নিয়ে, বা কোয়ান্টাম অ্যাপ্লিকেশন সিস্টেম অফ হোমিওপ্যাথিক পটেন্সি মেডিসিন, এই যে একটা পদ্ধতি নিয়ে কাজ করছি, যেখানে আমরা দূর থেকে যে কোনো রুগীকে আমরা মেডিসিন দিতে পারি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো রুগীকে 200 দিলেই রুগীর অ্যাগ্রাভেশন সিরিয়াস হচ্ছে, কোনো রুগীকে দেখা যাচ্ছে যে 10 দিতে পারছি, কোনো রুগীকে আমরা 30 দিয়ে বেশি সুবিধা পাচ্ছি। এই ব্যাপারগুলো থেকে আমরা বুঝতে পারি যে মেডিসিনের ইন্ডিভিজুয়ালিটি, রিপিটেশন, ডোজ পোটেন্সি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ব্যাপারগুলোতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। তারপর বলা হয়েছে সর্বশেষ যে একজন জুডিশিয়াল রেশনাল ডাক্তার হওয়ার জন্য অবশ্যই রোগ আরোগ্যের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, পার্মানেন্টলি যেন হয়, যেন কিউরেবল রোগীর কিউর করা যায়, এবং ইনকিউরেবল রোগীর ক্ষেত্রে পেলিয়েশন হোক, কিন্তু রোগীটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের চিকিৎসার দ্বারা, এবং কোনোভাবে যেন রোগের প্যাথোলজিগুলো সাপ্রেশন না হয়।
এখন সাপ্রেশন না হওয়ার জন্য কিন্তু প্রথম শর্ত হচ্ছে যে টোটালিটি অনুসারে মেডিসিনটা দিতে হবে। যদি আপনি টোটালিটি বিবেচনা না করেন, ইন্ডিভিজুয়ালিটি বিবেচনা না করেন, ভাইটাল ফুডসের ডাইনামিক সিমটমস গুলোকে বিবেচনা না করেন, জাস্ট প্যাথোলজি ধরে ওষুধ দেন, জাস্ট রোগের নাম ধরে ওষুধ দেন, রোগের পার্টিকুলার প্যাথোলজি ধরে আপনি সুপারফিশিয়ালি যখন ওষুধটা দিবেন, টোটালিটিকে যখন অ্যাভয়েড করবেন, তখন কিন্তু আপনার রোগ লক্ষণগুলো সাপ্রেশন হবে, ডাইভার্টেড হবে, ভিন্ন চেহারা সেখানে আসবে। তো এজন্য এই যে রোগ আরোগ্য পথের বাধা যে কথাটা বলা হয়েছে সর্বশেষে, আরোগ্য পথের প্রধান বাধা হচ্ছে রোগ সম্পর্কিত হোমিওপ্যাথিক কনসেপ্ট না থাকা। রোগটাকে রেশনালি, জুডিশিয়ালি, পার্মানেন্টলি আপনি যখন চিকিৎসা করতে চাইবেন, আরোগ্য করতে চাইবেন, তখন এর প্রথম শর্ত হচ্ছে যে রোগের হোমিওপ্যাথিক কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকতে হবে। অন্যান্য বিষয় যে তার খাদ্যাভ্যাস, তার জীবনযাত্রা, এগুলো তো আছে। ওইগুলোই দেখা যায় অর্গানট অফ মেডিসিনের ব্যাখ্যা যারা করে থাকেন, ওইগুলোই বেশি বলে থাকেন যে তার খাদ্যের কারণে ঔষধের কাজ নষ্ট হয়ে যায় কিনা, তার লাইফ স্টাইলের কারণে ঔষধের কাজ নষ্ট হয়ে যায় কিনা, সে এমন কোনো ঔষধ মানে খাবার বা পানীয়, খাদ্য পানীয় গ্রহণ করছে কিনা, বা এমন কোনো স্যাঁতসেঁতে পরিবেশে, নোংরা পরিবেশে সে থাকছে কিনা, যেই কারণে তার রোগটাকে আরোগ্য করা যাচ্ছে না, সেগুলো হচ্ছে রোগ আরোগ্য পথের বাধা। এটা সত্য, এই কথাগুলো সত্য, এই কথাগুলো আমরা জানতে হবে। আমরা অবশ্যই রোগীর জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এগুলো সম্পর্কিত অবশ্যই জ্ঞান অর্জন করব, চিহ্নিত করব, সেগুলোকে দূর করেই রোগীকে আরোগ্য করার জন্য চেষ্টা করব। কিন্তু ফান্ডামেন্টাল যে অবস্ট্রাকল অফ কিউর, আরোগ্য পথের বাধা হচ্ছে যে রোগ সম্পর্কিত হোমিওপ্যাথিক কনসেপ্ট না থাকা। হোমিওপ্যাথিক কনসেপ্ট না থাকার কারণে আমরা যখন পার্শিয়ালি চিকিৎসা করব, আমরা যখন প্যাথোলজিক্যাল সিমটমসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডাইনামিক সিমটমস গুলোকে আমরা অ্যাভয়েড করে বা ইগনোর করে বা সবচেয়ে কম গুরুত্ব দিয়ে চিকিৎসা করব, তখন কিন্তু অটোমেটিকলি সবচেয়ে বড় বাধাটা এখানে তৈরি হয়ে যাচ্ছে। বারবার করে চিকিৎসা করছি, বারবার করে মেডিসিন দিচ্ছি, বারবার করে রোগী আরামও পাচ্ছে, যে ডাক্তার সাহেব আপনার ওষুধ দিলে তো বেশ ভালো লাগে, কিন্তু রোগটা দেখা যায় পরবর্তীতে আবার আগের মতো হয়ে যায়। অথবা ডাক্তার সাহেব ওষুধ দেওয়ার পরে যতটুকু আরাম পাই, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে আমার অস্বস্তি লাগা শুরু করে, খারাপ লাগা শুরু করে। অথবা ডাক্তার সাহেব আপনার ঔষধ নেওয়ার পরে, চিকিৎসা করার পরে আমার মাথা ব্যথা চলে গেছে, আমার বুকের ব্যথা চলে গেছে, আমার পায়ের ব্যথা চলে গেছে, আমার লিভারের ব্যথা চলে গেছে, বা আমার একটা অ্যাবসেস ছিল সেটা ভালো হয়ে গেছে, কিন্তু এখন তো আমার নতুন করে এই একটা প্যাথোলজি ডেভেলপ করেছে, বা নতুন করে আমার দেখা যাচ্ছে যে আবার এখন ঘুম হচ্ছে না, আমার খাদ্যের রুচি নষ্ট হয়ে গেছে, আমার মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার ডিপ্রেশন বেড়ে গেছে। আপনার চিকিৎসা করার পরে আমার ওই রোগটা চলে গেছে, কিন্তু আমার তো এই নতুন কিছু রোগ এখানে যোগ হয়েছে। তখন বুঝতে হবে বা দেখতে হবে, অবজারভেশন করতে হবে যে আমার চিকিৎসার কারণে রোগটা কোনোভাবে নতুন কোনো প্যাথোলজি তৈরি করেছে কিনা, ভিতরে গিয়ে সাপ্রেসড হয়ে, ভিতরে গিয়ে ডাইভার্টেড হয়ে, একটা অর্গান থেকে আরেকটা অর্গানে সেটা ডাইভার্টেড হয়েছে, সেটা অন্য জায়গায় মানে গতিপথ চেঞ্জ করে, তার রং চেঞ্জ করেছে, তার প্যাথোলজি চেঞ্জ করেছে, রোগের নাম চেঞ্জ করেছে, জাস্ট আমার চিকিৎসার ভুলের কারণে এটা হয়েছে কিনা, এটা কিন্তু দেখা এখানে জরুরি। এই বিষয়গুলো হোমিওপ্যাথিতে ঘটে থাকে। যদি হোমিওপ্যাথিতে এই বিষয়গুলো না ঘটতো, তাহলে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় মায়াজমের প্রয়োজনীয়তা, যে মায়াজমেটিক অ্যানালাইসিস করতে হবে, টোটালিটি অ্যানালাইসিস করতে হবে, এই ব্যাপারগুলো আসতো না। এবং শুধুমাত্র রোগ ভিত্তিক, প্যাথোলজি ভিত্তিক চিকিৎসায় যদি অধিকতর সুবিধা হতো বা পার্মানেন্টলি আরোগ্য হতো, সেখানে সাপ্রেশন হতো না, সেখানে অন্য কোনো সমস্যা তৈরি করতো না, তাহলে কিন্তু আমাদেরকে এক একটা মেডিসিনের এত এত লক্ষণ শিখারও প্রয়োজন ছিল না। এক একটা রোগের এত এত লক্ষণ গ্রহণ করা বা এত এত লক্ষণ নিয়ে আমাদের কেস টেকিং করা, এগুলোর প্রয়োজন ছিল না। জাস্ট রুগী আসবে যেই প্যাথোলজিটা নিয়ে, যে সমস্যাটা নিয়ে, আমরা সেগুলোকে নোট করব, এবং প্রয়োজন অনুসারে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে ফ্যাসিলিটিস গুলো আছে, দুই চারটা পরীক্ষা করব, পরীক্ষা করে রোগের নাম অনুসারে আমরা ওষুধ দিয়ে দিব। আমরা এত সময় নিয়ে ঔষধ নির্বাচন করা, এত সময় নিয়ে রোগী লিপি করা, এত সময় নিয়ে তার এতগুলো সিমটমসকে লিপিবদ্ধ করা, এগুলোর তো প্রয়োজন নাই। এগুলো ডাক্তার জেমস টেলর কেন্টের রোগীলিপি দেখেন, আপনি ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের যে সীমিত কিছু রোগীলিপি আছে সেগুলো দেখেন, অথবা বিশ্ববিখ্যাত এখন বর্তমান ডাক্তার জর্জ বিটলকাসের রোগীলিপি দেখেন। কত লক্ষণ নিয়ে তারপরে একটা কেস টেকিং করা হয়। এত এত লক্ষণ নেওয়ার প্রয়োজনটা কি, যদি জাস্ট দুই একটা ক্লিনিক্যাল সিমটমসের উপর ওষুধ দেওয়া যায়? তো আশা করি অ্যাফোরিজম ৩ এর মৌলিক শিক্ষা আমরা বুঝতে পেরেছি। এখান থেকে আমরা স্যামুয়েল হ্যানিম্যান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, যে আদেশ করেছেন, বা যে চিকিৎসার ফান্ডামেন্টাল
প্রিন্সিপালস আমাদেরকে দিয়েছেন সেই বিষয়গুলোর দিকে আমরা গুরুত্ব দিব এবং সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমরা প্রতিটা হোমিওপ্যাথিক চিকিৎসক কাজ করব যেন আমাদের হাতে রোগীদের কোনো ক্ষতি না হয়, আমাদের হাতে রোগীদের কোনো নতুন প্যাথোলজি তৈরি হওয়ার, নতুন রোগ তৈরি হওয়ার কোনো কারণ তৈরি না হয়। এবং অবশ্যই রোগ সম্পর্কিত জ্ঞানের ব্যাপারে, ঔষধ সম্পর্কিত জ্ঞানের ব্যাপারে এবং পরবর্তীতে রোগ আরোগ্য পথের বাধা এর ব্যাপারে আমরা জ্ঞান অর্জন করব, তবে সেটা বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। হোমিওপ্যাথিক কনসেপ্টের জায়গা থেকে বিশুদ্ধ জ্ঞান যাকে বলা যায়, স্যামুয়েল হ্যানিম্যান ঠিক ঠিক যেই কনসেপ্ট থেকে আমাদেরকে রোগ, রোগী, ঔষধ এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন, ঠিক সেই কনসেপ্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আমরা চিকিৎসা এবং জ্ঞান অর্জন করব। এবং একই সাথে আমাদের চিকিৎসার সুবিধার্থে আমরা যদি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ফেসিলিটিস গ্রহণ করতে চাই, সেগুলোকে আমরা সমন্বয় করব। তবে ফান্ডামেন্টাল শিক্ষাকে অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিব, অবশ্যই সর্বাধিক মূল্যায়ন করব। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন।